জুনিয়র ডাক্তারদের আন্দোলনে ব্যাহত পরিষেবা, মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দায় চাপানো হচ্ছে পাল্টা মমতাকে তোপ জুনিয়র ডাক্তারদের। বেহাল স্বাস্থ্য দায়ী জুনিয়র ডাক্তাররা, উঠছে প্রশ্ন। ঠিক কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাই একবার। মানুষকে অলরেডি 27 জন মানুষ মারা গিয়েছেন, 7 লক্ষর ওপর মানুষ পরিষেবা পায়নি। 32 দিন হয়ে গেল, কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা এবং রেসিডেন্সিয়াল ডাক্তাররা অনেকেই। 1500 সিরিয়াস কেস, এমার্জেন্সি কেস, যাদের হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অপারেশন হবে, তারাই 32 দিন ধরে অপেক্ষা করছেন। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। সরাসরি স্বাস্থ্য ভবনের দিকে নজর রাখবো, আমাদের প্রতিনিধি প্রজ্ঞা রয়েছেন আমাদের সঙ্গে। প্রজ্ঞা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তিনি সরাসরি তো এই জুনিয়র ডাক্তারদের দিকে আঙুল তুলছেন। তিনি বলছেন এই যে বেহাল স্বাস্থ্য পরিষেবা, তার জন্য নাকি দায়ী জুনিয়র চিকিৎসকেরা যারা রয়েছেন। তারা কি বলছেন এই বিষয়ে, তাদের কি প্রতিক্রিয়া? একদমই আমি সেই বিষয়ে কথা বলার চেষ্টা করি কয়েকজনের সঙ্গে, যে যেভাবে রাজ্যের মৃত্যুর জন্য জুনিয়র ডাক্তারদের দায়ী করা হয়েছে, সত্যি কি তার জন্য তারা দায়ী কোথাও? আমি একটু তোমাদের স্লোগানে ব্যাঘাত আটকাচ্ছি একবার। কালকে মুখ্যমন্ত্রী বলেছেন যে রাজ্যে যে মৃত্যু হচ্ছে তার জন্য তোমরা দায়ী, তোমরা আন্দোলনে রয়েছে বলে। কি বলবে, এটা কতটা সত্যি বা কতটা মিথ্যে? আমি খালি একটাই কথা বলবো যে উনি কি সিনিয়র ডাক্তারদের দেখতে পাচ্ছেন না, উনি চোখ বন্ধ করে আছেন। কারণ 93,000 সিনিয়র ডাক্তার আছে আমাদের এখানে, আর 7.5 থেকে 7.5 জুনিয়র ডাক্তার। তাহলে উনি যদি এটা বলে থাকেন যে 7.5 জুনিয়র ডাক্তারের জন্য এখানে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে, ওনার সবার আগে ওনার ভেঙে পড়া উচিত। কারণ স্বাস্থ্য ব্যবস্থাটা পুরোটাই দাঁড়িয়েছে সবার জন্য, ঠিক আছে? তো উনি যদি মনে করেন যে 7.5 জুনিয়র ডাক্তারের জন্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, তাহলে ওনার এটা ডিরেক্টলি বলা উচিত যে আমরা কিছু করতে পারিনি, জুনিয়র ডাক্তাররাই এখানে স্বাস্থ্য ব্যবস্থা চালাচ্ছিল, আমরা ফেলিওর। যথেষ্ট অপমান করা হয়েছে এবং উনি 1.5 ঘন্টা অপেক্ষা করেছিলেন, তারপরেও তোমরা দেখা করলে না। এই যে অপমান করার অভিযোগ করছেন, সেই সঙ্গে আরো বড় গুরুত্বপূর্ণ অভিযোগ করেছেন যে তৃতীয় কোনো শক্তি বা রাজনৈতিক কোনো ব্যানার তোমাদের মদত দিচ্ছে, যার জন্য তোমরা এই আন্দোলন চালিয়ে নিয়ে যাচ্ছ। সত্যি কি এই ধরনের কোনো অভিযোগ রয়েছে? কিসের ভিত্তিতে উনি এই কথা বললেন? প্রথম কথা, আমি অপমানের কথায় আসি। উনি 13 বছর আছেন আমাদের এই রাজ্যে সরকারের মধ্যে। উনি 13 বছরে আমাদের সাধারণ মানুষকে, ডাক্তারকে, যে আছে আমাদের রাজ্যে প্রত্যেকটা মানুষকে, প্রাণীকে উনি দিনের পর দিন অপমান করে গেছেন। কারণ উনি যেটা বলবেন সেটাই আমাদের মেনে নিতে হবে, আমরা কোনো কথা বলতে পারবো না। ওই জন্য সবার আগে উনি শিক্ষাটাকে শেষ করে দিলেন। কারণ মূর্খ হলে সে আর প্রশ্ন করতে পারবে না, আর প্রশ্ন না করতে পারলেই উনি কোনো উত্তর দেবেন না। এবং ওই জন্যই তো ডাক্তাররা যে গিয়েছিল কেন প্রশ্নই করতে ওনার কাছে। শর্ত আমরা কিন্তু কেউ দিতে চাইনি এখান থেকে, আমরা বিষয়টা বলতে চেয়েছিলাম। আমি আপনাদের মিডিয়ার কাছেও হাত জোর করে বলবো, আপনারা যে শর্ত দেখাচ্ছেন, শর্তটা না দিয়ে বিষয় লিখুন। কারণ বিষয়টা আমরা বলতে গেছিলাম যে এই বিষয়ে কথা বলতে হবে, সেইটাই আমরা বলতে গেছিলাম এখান থেকে। আর দ্বিতীয় প্রশ্নটা আপনি যেটা আরেকটা করলেন যে মদত রয়েছে বাইরে থেকে নাকি, আর তোমাদেরকে কারো উস্কাচ্ছে, যার জন্য তোমরা নবান্নে গিয়েও সভাকক্ষের ভেতরে ঢুকলে না, মিটিং করলে না, তৃতীয় শক্তি তোমাদের বাইরে থেকে মদত জোগাচ্ছে। আদৌ কি এর ভিত্তি রয়েছে? প্রথমত একটা খুব আমায় ক্ষমা করবেন, সবাইকে বলছে আমায় ক্ষমা করবেন, একটা মিম খুব ভালো বেরিয়েছে দেখলাম যে বাঙালিদের ভেজিটেরিয়ান কাউন্টার, ঠিক আছে? মমতা ব্যানার্জি উনি নিজে বসে আছেন, উনি আমাদের মুখ্যমন্ত্রীর পদ থেকে আমরা ওনাকে একদম সরতে বলছি না। আমরা বলছি যে অবস্থাগুলো প্রবলেম হয়েছে সেই জায়গাগুলো আপনি ঠিক করুন। তো ভেজ কাউন্টারে বাঙালিদের দেখবেন যে ভেজ কাউন্টারটা খালি থাকে আর নন ভেজ কাউন্টারটা ভর্তি থাকে। তো আজকে ওইটাই পুরো মনে হচ্ছিল ওখানে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, বাইরের যদি কোনো তৃতীয় শক্তি আমাদের এখানে যুক্ত হতো, তাহলে আপনারা মিডিয়ারা তো আমাদের সাথে 24 ঘন্টা আছেন, আপনারা তো দেখতে পাচ্ছেন যে আসছে এখানের কোনো মুখ আসছে, আমরা তাদেরকে গো ব্যাক স্লোগান দিয়ে এখান দিয়ে তাড়িয়ে দিচ্ছি। তাই আমরা বলছি যে রাজনীতি যুক্ত নেই, উনি নিজের এই বিষয়টাকে ঘোরানোর জন্য, এই জায়গাটাকে উনি যাতে ইগনোর করতে পারেন তার জন্য এটা উনি নিজে থেকে নিয়ে আসছেন। আমি হাত জোর করে ওনার কাছেও অনুরোধ করছি, আপনিও একজন মহিলা হয়ে সব কিছু ছেড়ে দিয়ে আপনিও আসুন আমাদের এখানে, আপনিও জাস্টিস চান, তাহলে সাধারণ মানুষও বুঝবে যে হ্যাঁ আপনিও
আপনিও সাধারণ মানুষ বুঝবে যে আপনিও আমাদের মতো সাধারণ মানুষের সাথে আছেন, ঠিক আছে? কারণ আপনি এখানে এসছেন মা মাটি মানুষ বলে, মা মাটি মানুষের সরকার। আপনার মা মাটি মানুষ তিনটে কোনোটাই আমরা দেখতে পাচ্ছি না এখন আর, কারণ আপনি শিক্ষাকে রাস্তায় নামিয়েছেন। যারা লাগাতার আন্দোলন করছেন, যারা একটানা বসে রয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে, তারা কিন্তু কোনোভাবেই তাদের এই আন্দোলন থেকে সরতে নারাজ। ধন্যবাদ তোমাকে প্রজ্ঞা। চরমে রাজ্যপাল সংঘাত, মুখ্যমন্ত্রীকে সামাজিক বয়কট রাজ্যপালের। মমতা বন্দ্যোপাধ্যায়কে লেডি ম্যাকবেথের সাথেও তুলনা সিবি আনন্দ বোসের। স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্তব্য রাজ্যপাল সিবি আনন্দ বোসের। চরমে রাজ্যপাল সংঘাত, মুখ্যমন্ত্রীকে সামাজিক বয়কট রাজ্যপালের। মমতা বন্দ্যোপাধ্যায়কে লেডি ম্যাকবেথের সাথেও তুলনা করেছেন তিনি। ঠিক কি বলছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস, শোনাবো আপনাদের। I stand committed to the Constitution of India. I stand committed to the people of Bengal. I reiterate my commitment to the parents of the victim of the RD outrage and also the public who is demonstrating for justice, that there is rule of law in the state. The Health Minister miserably failed in containing the liquidation of the medical system in the state. It is an irony that the Health Minister happens to be the Home Minister. I will socially boycott the Chief Minister. I will socially boycott the Chief Minister. আপনারা শুনলেন রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোস, তিনি কি বলছেন, তার কি বক্তব্য। তিনি বয়কট করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তিনি বলছেন যে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বয়কট করেছেন। বাংলায় আইনের কোনো শাসন নেই, তা আরও একবার স্পষ্ট করছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। রাজ্যপাল সংঘাত আবারও চরমে। এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বয়কটের সিদ্ধান্ত রাজ্যপাল সিবি আনন্দ বোসের। বিক্ষোভের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে আন্দোলনের গর্জন, আন্দোলনের ঝাঁজ আরো অনেকটা মাত্রা পেয়েছে। সবার এত ভালোবাসা, আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এই আন্দোলন তো আপনারা চালিয়ে যাবেন? একদম চালিয়ে যাব। যতই রাত বাড়ছে এখনো পর্যন্ত কিন্তু আন্দোলনের যে ঝাঁজ, সেই ঝাঁজ কিন্তু বজায় রয়েছে। আন্দোলনকে সমর্থন করার জন্য একদম 100% সমর্থন করি। এই ছোট ছোট ছেলেমেয়েরা এইভাবে সেই রকম ভাবে আমাদের জন্য রাস্তায় নেমে গেছে। আমরা যদি আজকে ঘরে বসে থাকি তাহলে পরে আমরা নিজেদের দিকে তাকাতে পারবো? অভয়া খুনের তদন্তে নতুন মোড়। ময়না তদন্তে অভয়ার চোয়ালের ডান দিকে থাকা কামড়ের দাগ কি সঞ্জয়ের, তা জানতে সঞ্জয় রায়ের দাঁতের ফরেনসিক পরীক্ষা করার পথে এবারে সিবিআই আধিকারিকেরা। অভয়া হত্যাকাণ্ডে তদন্ত যত এগোচ্ছে ততই নতুন নতুন সূত্রের খোঁজ পাচ্ছেন তদন্তকারীরা, আর সেই সব সূত্র হাতড়েই আসল সত্যিটার কাছে পৌঁছানোর চেষ্টা করছে সিবিআই। এবার অভয়ার চোয়ালের পাশে কামড়ের দাগ ও অন্যান্য ক্ষতচিহ্নগুলি আরো তলিয়ে দেখতে চাইছেন গোয়েন্দারা। সিবিআই এর নজরে এবার দাঁতের নমুনা, তার কারণ যে ক্ষতগুলি ছিল অভয়ার শরীরে সেখানে কিন্তু যে স্যাম্পল পাওয়া গেছে তার সাথে ম্যাচ করাবার জন্য কিন্তু সঞ্জয়ের যে দাঁতের নমুনা, সেই নমুনা কিন্তু সংগ্রহ করা হয়েছে এবং গতকালই কিন্তু সেটা সংগ্রহ করা হয় এবং সেই নমুনা এবং অভয়ার যে দাঁতের নমুনা তা কিন্তু পাঠানো হয়েছে সেন্ট্রাল ফরেন্সিকে সেগুলোকে ম্যাচ করানোর জন্য এবং সেই রিপোর্টের উপর বেস করে পরবর্তী ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্তে আসা যাবে যে সেই ক্ষতগুলো কি একজনই ব্যক্তির নাকি তার পিছনে অন্য কোনো আরো কারোর হাত ছিল। যদিও অভয়ার দেহটি আর না থাকায় অনেক বিষয়ই আটকাতে হচ্ছে তদন্তকারীদের। দেহ না থাকায় দ্বিতীয়বার ময়না তদন্ত সম্ভব নয়। অভয়ার শরীরে আঘাতের চিহ্নগুলির ছবি দেখে বুঝতে হচ্ছে তদন্তকারীদের অধিকাংশ আঘাত কি কারণে তা যাচাই করার সুযোগই নেই সিবিআই এর কাছে।
ধৃত সঞ্জয় রায়কে জেরা করতে বুধবারই প্রেসিডেন্সি জেলে গিয়েছিলেন সিবিআই এর তদন্তকারীরা। তখনই সঞ্জয়ের নমুনা সংগ্রহ করা হয় বলে খবর সূত্রের। সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করতে বৃহস্পতিবারও প্রেসিডেন্সি জেলে হাজির হন তদন্তকারীরা। এখন কামড় ও দাঁতের নমুনা পরীক্ষায় সিবিআই নতুন কিছু খুঁজে পায় কিনা সেটাই দেখার। রিপাবলিক বাংলা। পরিবহ মুখার্জির সময় সেটাও আসলে মানুষকে জানানোর কোনো বিষয় ছিল না। ডাক্তারদের সাথে মিটিং ছিল, প্রথম থেকে শেষ অবধি লাইভ স্ট্রিমিং চলেছে। কেন চলেছে? সেই সময় আপনার ঘনিষ্ঠ কোনো চিকিৎসকের নাম বেরিয়ে আসতে পারতো না। হেলথ সিন্ডিকেটের মাথায় কারা? লাইভে শুনুক না বাংলার জনগণ। লাইভ স্ট্রিমিং এ কিসের ভয়? ধর্ষক তোমার কে হয়? আমরা এই কথাটাই বলছি। কোর্টের বড় বড় রায় সেগুলো লাইভ স্ক্রিনিং এ হচ্ছে, এখানে কোনো অসুবিধা হওয়ার তো কথা না। লাইভ এক্সেসটা তো সংবিধান সম্মত। কেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার জালিয়াতি করছেন?